ডোরবেলটা বাজতেই মাঝবয়সী একটি মহিলা চেঁচিয়ে বলল, আমি কাজ করছি, একটু দেখ তো কে এসেছে। হ্যাঁ মা, দাঁড়াও দেখছি বলে একটি মেয়ে ড্রয়িং রুমের সোফা থেকে উঠে দরজাটা খুলতেই দেখলো পোস্টম্যান দাঁড়িয়ে আছে। এই যে মা, তোমার নামে চিঠি আছে, এই নাও, আর এখানে একটা সই করে দাও দেখি। মেয়েটি হেসে চিঠিটা হাতে নিয়ে সই করে দিল। এনভেলপটা খুলে কাগজটা বের করে পড়তেই আনন্দে নেচে উঠল মেয়েটি। তখনই পিছন থেকে কেউ ওর নাম ধরে ডাকলো, আনভি। আমার গল্পের চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। শুরু করলাম নতুন একটি গল্প, যদি তুমি জানতে, ম্যাডনেস অফ লাভ, এপিসোড 1। নিজের নাম শুনে মেয়েটি দরজার পাশে তাকিয়ে দেখলো ওর বন্ধু মিলি দাঁড়িয়ে আছে। আরে তুই, আয় আয় ভেতরে আয়। মিলি, তোর হাতে এটা কি? আরে তোর কথা শুনে সেদিন যে কোম্পানিতে ইন্টারভিউটা দিতে গেছিলাম না, সেখান থেকে সিলেকশন লেটার পাঠিয়েছে, সাথে ট্রেনের টিকিটটাও। পোস্টিংটা ওরা মুম্বাই অফিসেই দিয়েছে। মিলি, ওয়াও, ফাইনালি তুই তাহলে মুম্বাই যাচ্ছিস, তোর স্বপ্নের শহরে। আনভি, থ্যাঙ্কস টু ইউ, তুই জব ভ্যাকেন্সিটার খোঁজ না দিলে তো আমি অ্যাপ্লাই করতে পারতাম না। মিলি, আরে মেনশন নট ইয়ার, কবে তোর ট্রেন? 3 দিন পর। মিলি কিছু বলতে যাবে, তখনই আনভির মা মৃন্ময়ী দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, শেষমেশ তাহলে তুই মুম্বাই যাচ্ছিস। এখানে থেকে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো যায় না, তাই না? এখানে কি কেউ স্বাবলম্বী হয় না? তার জন্য অত দূরেই যেতে হবে? মা, কলকাতায় থেকেও স্বাবলম্বী হওয়া যায়, কিন্তু স্বাবলম্বী হওয়া আর নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি শুধু স্বাবলম্বী হতে চাই না, সাথে নিজের জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ করতে চাই। মৃন্ময়ী দেবী, ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, বড় হয়েছো, আশা করি যা করবে ভেবেচিন্তে করবে। কথাটা বলে আবার রান্নাঘরের দিকে পা বাড়ালেন তিনি। আনভি জানে যখন ওর মা রাগ করে বা দুঃখ পায়, তখনই ওকে তুমি বলে ডাকে। তাই আর কোনো কথা না বাড়িয়ে মিলিকে নিয়ে নিজের ঘরে চলে গেল আনভি। সবকিছু গোছগাছ করতে হবে। সন্ধ্যেবেলা পরেশবাবু অফিস থেকে ফিরেই ডাকলেন নিজের মেয়েকে। এটা ওনার রোজকার অভ্যেস। কাজ থেকে ফিরেই আগে মেয়ের খোঁজ নেবেন। আনভিও রোজ এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। পরেশবাবুর গলা শুনে ঘর থেকে ছুটে এসে নিজের বাপিকে এক গ্লাস জল দিল আনভি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসলেন পরেশবাবু। একবার আর চোখে তাকিয়ে আনভি চাকরির চিঠিটা ওনার দিকে এগিয়ে দিল। মেয়ের দিকে তাকিয়ে কাগজটা হাতে নিয়ে চিঠিটা পড়লেন তিনি। ভালো হয়েছে, চাকরিটা পেয়েছো, তুমি নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ, খুব ভালো কথা। আমিও চাই তুমি স্বাবলম্বী হয়। তবে তোমাকে এত দূরে পাঠাতে মন চাইছে না, কিন্তু যাই হোক, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, কোনো অসুবিধা হলে জানিও। যাও, নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও। বাপি, তুমি কেন এরকম বলছো? তুমি চাও না আমি নিজের ইচ্ছে পূরণ করে নিজেকে স্বাবলম্বী করে তুলি? পরেশবাবু, অবশ্যই চাই, তার জন্যই তোমার যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিলাম। মুম্বাই গিয়ে নিজের শিক্ষা আর সংস্কৃতিকে ভুলে কোনো ভুল সিদ্ধান্ত নিও না, আমার বিশ্বাসটা রেখো। আনভি, তোমার বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না, তুমি একদম চিন্তা করো না, ভরসা করতে পারো নিজের মেয়ের ওপর। মেয়ের কথা শুনে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। মুচকি হেসে নিজের বাপিকে জড়িয়ে ধরলো আনভি। সেই দিন রাতে ডিনার সেরে ঘরে ব্যালকনিতে বসে আছে আনভি। মনে একরাশ আনন্দ। ছোট থেকেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে চেয়েছে সে। কলেজ জীবনে যে বয়সে সবাই পড়াশোনার পাশাপাশি হই হুল্লোড়, আড্ডা, বন্ধু বান্ধব, প্রেম ভালোবাসা এসব নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে আনভি বর্মনের একটাই লক্ষ্য ছিল, ভালো রেজাল্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা, স্বাবলম্বী করে তোলা, যাতে কোনোদিন কোনো কিছুর জন্য অন্য কাউ তো দূর, নিজের বাবা মার কাছেও যেন হাত পাততে না হয়। আজ 26টা বসন্ত পেরিয়ে গেছে আনভির জীবনে। প্রেমের প্রস্তাব পায়নি তা নয়, সুন্দরী আনভি অনেক ছেলের ভালোবাসার প্রস্তাবে ফিরিয়ে দিয়েছে। সম্পর্ক, ভালোবাসা এসবের প্রতি ওর কোনোদিনই সেরকম কোনো আগ্রহ ছিল না। আগামী দিনে মুম্বাই গিয়ে নিজের কাজের কথা ভাবতে ভাবতে রাস্তার দিকে তাকিয়ে হঠাৎই আনভি লক্ষ্য করলো সেই কালো গাড়িটা ওর ব্যালকনির সোজাসুজি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। কাজগুলো কালো বলে ভেতরে কেউ আছে কিনা বুঝতে পারছে না। প্রায় এই গাড়িটাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে। অতটা পাত্তা দিল না আনভি, নিজের মতো ফোন ঘাঁটতে থাকলো। বেশ কিছুক্ষণ সময় ব্যালকনিতে কাটিয়ে দরজা বন্ধ করে ঘরে চলে এলো আনভি। আনভি ঘরে চলে যাওয়ার পর সেই কালো রঙের গাড়ির কাচের জানলাটা খুলে গেল। তোমার মুখে এই তৃপ্তির হাসিটা আমাকে শান্তি দেয়। এভাবেই তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করব আমি। তোমার সবকিছুই যে আমার নখদর্পণে। সময় মতো ঠিক ঝড়ের গতিতে এন্ট্রি নেব তোমার জীবনে। গুড নাইট মাই লেডি লাভ। কথাটা বলে ব্যক্তিটি গাড়ি স্টার্ট দিল। কয়েক মুহূর্তের মধ্যে গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। একটা কালো রঙের অডি এসে দাঁড়ালো বিলাসবহুল একটা অফিস বিল্ডিং এর সামনে। গাড়িটির দরজা খুলে নেমে এলো বছর 30-এর একটি ছেলে। ব্ল্যাক কালারের ফর্মাল স্যুট,
পায়ে ব্ল্যাক ফর্মাল শু, হাতে রোলেক্সের দামি ঘড়ি। ফর্সা মেদহীন পেশিবহুল চেহারার 6 ফুট লম্বা হাইট, মুখে ট্রিম করা দাড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখের মণিগুলো বাদামি বর্ণের, ভীষণই গভীর তার চাহনি। হাসলে দুগালে টোল পড়ে, কিন্তু হাসিটা যে ভীষণই দুর্লভ। আজ পর্যন্ত এই সুদর্শন পুরুষের হাসিটা অফিসের কেউ তো দূর, ওর পরিবারের কেউ দেখেছে কিনা সন্দেহ আছে। গাড়ির দরজাটা সশব্দে বন্ধ করে কোনো দিকে না তাকিয়ে সোজা কাচের বিল্ডিংটায় প্রবেশ করে লিফটের বাটন প্রেস করলো ছেলেটি। কয়েক সেকেন্ড পর লিফটের ভেতরে ঢুকে 15 নম্বর বাটনটা প্রেস করে দিল। বিলাসবহুল বিল্ডিংটির মাথার উপরে জ্বলজ্বল করছে একটি লেখা, আহুজা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। বিল্ডিংটির 15 তলায় এসে কাচের দরজা খুলে ছেলেটি ভেতরে প্রবেশ করতেই ওখানে কর্মরত প্রতিটি মানুষ উঠে দাঁড়িয়ে গুড মর্নিং উইশ করলো। ছেলেটি সবার দিকে তাকিয়ে একবার গুড মর্নিং বলে নিজের কেবিনে চলে গেল। অ্যাটিটিউড ভরপুর। যতই হোক আহুজা ইন্ডাস্ট্রিজের এমডি ওমকার আহুজা বলে কথা। কেবিনে নিজের চেয়ারে বসে দামি অ্যাপেলের ল্যাপটপটা খুলে কাজে মগ্ন হয়ে গেল ওমকার, মানে আমাদের গল্পের নায়ক ওম। মিনিট 15 পর কেবিনের দরজায় নক করার শব্দ আসে। ওমের পারমিশন পেতেই বছর 26-এর একটি ছেলে ভেতরে প্রবেশ করে। ওম, কিছু বলার আছে? তাড়াতাড়ি বলো। আমি মুম্বাইয়ের ডিলটার ফাইলটা দেখতে ব্যস্ত। মুম্বাই যাওয়ার জন্য সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করো। কথাটা বলে নিজের পিয়ে মিহিরের উদ্দেশ্যে তাকালো ওম। আমি সেটাই আপনাকে জানাতে এসেছি স্যার। পরশুদিন সকালের ফ্লাইট পেয়েছি। টিকিটটা সফট কপিটা আপনাকে আমি সেন্ড করে দিয়েছি। ওম, ঠিক আছে। আর কিছু? না স্যার। কথাটা বলে ওমের কেবিন থেকে চলে গেল মিহির, আর ওম আবারও নিজের ল্যাপটপে মুখ গুজে দিল। রাত প্রায় 8টা। নিজের ব্লেজারটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করছে ওম। ঢোকেই দেখলো ওর আদরের ঠাম্মি সোফায় বসে আছে। নাতিকে আসতে দেখে অলকা দেবী বললেন, আসো দাদু ভাই আসো। আজ মনে হচ্ছে খুব চাপে ছিলে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দাঁড়াও, একটু কড়া করে কফি বানিয়ে দিতে বলি তোমাকে। হ্যাঁ ঠাম্মি, আজ একটু চাপ ছিল অফিসে। তুমি তোমার ওষুধগুলো ঠিক করে সময় মতো খাচ্ছ তো? হ্যাঁ দাদু ভাই, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো ওষুধ খাচ্ছি। ঠাম্মি, আমি ভীষণ টায়ার্ড, রুমে গেলাম। তুমি কাউকে একটা বলে কফিটা পাঠিয়ে দাও না প্লিজ। কথাটা বলে নিজের ঠাম্মির হাতে একটা চুমু খেয়ে চলে গেল ওম। ভারী লাগেজটা দুহাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আনভি। কলকাতার সবচেয়ে ব্যস্ততম স্টেশন হাওড়া। হাজার হাজার লোক ছুটে বেড়াচ্ছে চারিপাশে। পরেশবাবু মেয়েকে স্টেশনে দিতে এসেছেন। ট্রেন দেখতে পেয়ে এগিয়ে গেল আনভি। পরেশবাবুকে বিদায় দিয়ে ট্রেনে উঠে টিকিটের সাথে নিজের কেবিন নাম্বার আর সিট নাম্বার মিলিয়ে কেবিনের দরজা খুলতেই আনভি দেখলো একটি ছেলে বসে আছে। দরজা খোলার আওয়াজে মুখ তুলে ওকে দেখে অবাক হয়ে ওর দিকে ছেলেটি তাকিয়ে রইল। হোয়াট রাবিশ! আমি ট্রেনে যাব? আর ইউ আউট অফ ইউর মাইন্ড মিহির? নেক্সট ফ্লাইটের টিকিট বুক করো এক্ষুনি, চিৎকার করে বলল ওম। স্যার, টিকিটটা কিভাবে যে ক্যান্সেল হয়ে গেছে আমি সত্যি বুঝতে পারছি না। এখন কি করা যাবে বলুন? কাল সন্ধ্যের মধ্যে আপনাকে মুম্বাই পৌঁছতে হবে। কাল সন্ধ্যের মধ্যে যে ফ্লাইট আছে তার সব কটা সিট অলরেডি বুকড, তৎকালীন টিকিটও নেই। আমি বলছিলাম যে আপনি যদি ট্রেনে রওনা হয়ে যান, মানে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। ডিলটা তো খুবই ইম্পর্টেন্ট স্যার। ওম, ডিলটা যে ইম্পর্টেন্ট সেটা কি আমি জানি না? তুমি বলে দেবে আমাকে? ওফ! এয়ারপোর্টে পৌঁছে ওম দেখে যে ফ্লাইটে ওর মুম্বাই যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটের টিকিটটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু কাল সন্ধ্যের মধ্যে ওমকে মুম্বাই পৌঁছতেই হবে। ঠান্ডা মাথায় চিন্তা করার পর মিহিরের দিকে তাকিয়ে ওম বলল, আমি এখান থেকে সোজা হাওড়া যাব। আজকে মুম্বাই যাওয়ার যে ট্রেন আছে ইমিডিয়েটলি ওর টিকিট বুক করো। হ্যাঁ স্যার, আমাকে 10 মিনিট টাইম দিন, আমি এক্ষুনি টিকিট বুক করছি, বলে উঠল মিহির। মিনিট 20 পর ওম জিজ্ঞেস করলো, কি হলো, পেলে টিকিট? হারি আপ, ফাস্ট! এক্সট্রা পেমেন্ট করো, যত টাকা লাগে দাও, টিকিট আমার চাই। কালকের দিনটা আমি কোনোভাবেই মিস করতে পারবো না, তাহলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। মিহির, হয়ে গেছে স্যার। একটু দাঁড়ান, আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, আমি আপনাকে সফট কপি পাঠিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পরে ট্রেন। গুড। কথাটা বলে সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে পড়ল ওম। হাওড়া স্টেশনে পৌঁছে প্রচন্ড বিরক্তি বোধ করলো ওম। এত লোক, এত কনজাস্টেড, ডিসগাস্টিং বলে কোনো রকমে ভিড়ভাট্টা কাটিয়ে ট্রেনে উঠে নিজের কেবিনে বসলো।
পিছনে ড্রাইভার ওর লাগেজটা টেনে তুলে ট্রেনে কেবিনে দিয়ে আসলো। এসিতে এসে এবার একটু শান্তি লাগছে। কেবিনে প্রবেশ করে সিটে গা এলিয়ে দিয়ে মনে মনে ভাবলো ওম। ল্যাপটপটা বের করে কাজে মন দিতে যাবে, তখনই কেউ ওমের কেবিনের দরজায় নক করলো। মুখ তুলে দেখলো একটি মেয়ে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে।